নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। অকেজো 500-1000 টাকার নোট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। চলছে না 500-1000-এর নোট, কি বলছেন সিদ্দিকুল্লাহ, জানালেন আমাদের ক্যামেরায়। খুচরো দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা, উত্তেজনা ছড়ালো সোনাপেটা টোল প্লাজা এলাকায়। স্বামীর বিরুদ্ধে পুড়িয়ে মারার অভিযোগ স্ত্রীর, বয়ান দিয়ে মৃত্যু বধূর, আটক অভিযুক্ত স্বামী। সামনেই উপনির্বাচন, তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছে তৃণমূল। হলদিয়ায় প্রাথমিক স্কুলে চুরির পর আগুন লাগানোর অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় পাকড়াও অভিযুক্তরা। অজানা জন্তুর আক্রমণে আহত 5, গ্রামবাসীদের আক্রমণে পশুর মৃত্যু, বাঘ না বনবিড়াল, উঠছে প্রশ্ন। মহিষাদলে পরপর 2টি শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য, এলাকার মানুষেরা জানালেন তাদের মতামত। পলিমালচিং পদ্ধতির প্রয়োগ, বেগুন চাষ করে লাভবান চাষি। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মঙ্গলবার মধ্যরাত থেকে বাতিল করা হলো 500 এবং 1000 টাকার নোট। কেন্দ্র সরকারের এই পদক্ষেপকে অনেককে স্বাগত জানালেও হঠাৎ করে নোট বাতিল হওয়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। রাতে এটিএম এবং পেট্রোল পাম্পে ভিড় ছিল চোখে পড়ার মতো। 500 ও 1000 টাকার নোট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাতিল করা হয়েছে মঙ্গলবার মধ্যরাত থেকে। তাই এই অকেজো নোটগুলো নিয়ে সমস্যায় জেরবার আমজনতা। কালো টাকা উদ্ধার কিংবা জাল টাকা ধরতে কেন্দ্র সরকারের এই পদক্ষেপকে অনেকে স্বাগত জানালেও হঠাৎ করে নোট বাতিল ঘোষণায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ঘোষণা শোনার পরেই রাতে এটিএম থেকে সংসার খরচের জন্য 100 টাকার নোট তোলার জন্য গভীর রাত পর্যন্ত সাধারণ মানুষের দীর্ঘ লাইন সকলের নজরে পড়েছে। এটিএম এর মতো একই অবস্থা ছিল পেট্রোল পাম্পেও। কি করবো বলো? সরকারিভাবে জানানো হয়েছিল 500 ও 1000 টাকার নোট বাতিল করা হলেও পেট্রোল পাম্প এবং হাসপাতালে এই নোটের লেনদেন করা যাবে। কিন্তু বুধবার সকালে একদম উল্টো চিত্র লক্ষ্য করা যায়। হাট বাজার, দোকানদার এবং পেট্রোল পাম্প সব জায়গাতেই এই নোট নিতে অস্বীকার করা হয়েছে। সে কারণে টাকা থেকেও এক প্রকার কপর্দক শূন্য হয়ে ঘুরে বেড়াতে হয়েছে সাধারণ মানুষকে। পকেটে বড় বড় নোট, তারপরেও মাছ এবং সবজির বাজার থেকে খালি হাতে ঘুরেছেন অনেকেই। সব জায়গায় সবার একটাই বক্তব্য, খুচরো থাকলে তবেই আসুন। এই পরিস্থিতির মধ্যে পড়ে সাধারণ মানুষের একটাই জিজ্ঞাসা, এই যন্ত্রণা থেকে মুক্তি কবে হবে? রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। 500 এবং 1000 টাকার নোট নিয়ে বিপাকে সাধারণ মানুষ। এ প্রসঙ্গে কি জানালেন সিদ্দিকুল্লাহ সাহেব, চলুন দেখে নিই তার প্রতিক্রিয়া। এটাও মনে হয় নরেন্দ্র মোদী নিজের ইমেজ বা ছবি তুলে ধরার জন্য এই পদক্ষেপটা নিয়েছেন। এটা যুক্তিযুক্ত নয়। 125 কোটি মানুষের দেশ, প্রত্যেক মানুষ, প্রত্যেক পরিবার, প্রতিটি বাড়িতে এই সমস্যা এসে দাঁড়াবে। নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র খরিদ করার ক্ষেত্রে, চলাচলের ক্ষেত্রে, স্কুল যাওয়ার ক্ষেত্রে, তারপরে ধরুন কেউ বাজারঘাটে আছে, কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে, কেউ হয়তো কোথাও বেড়াতে গেছে, কেউ চিকিৎসা করতে গেছে, সকলেই প্রভাবিত হবে। আরেকটা প্রশ্ন এখানে দাঁড়াবে, কেউ হয়তো 500 টাকার নোট ভাঙাতে যাবেন, যারা মুনাফাখোর তারা বলবে হ্যাঁ তোমার 500 টাকা দেবো আমি, 400 টাকা পাবে, 100 টাকা আমি কামিয়ে দেবো। এই একটা নতুন পথ খুলে যাবে। তৃতীয় হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণের পরিস্থিতি তৈরি করে এই পদক্ষেপ নেওয়া ভালো ছিল। তাছাড়া আগে একটা সতর্ক বাণী সরকার দিতে পারত যে আমাদের পদক্ষেপ রয়েছে, ইচ্ছা আছে আমাদের, আপনারা নিজে নিজে সাবধানতা পথ অবলম্বন করুন। আচমকা রাতারাতি সিদ্ধান্ত
আমরা তো বুঝতে পারছি না। তাছাড়া আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। 500 এবং 1000 টাকার নোট নিয়ে বুধবার 41 নম্বর জাতীয় সড়কে একটি টোল প্লাজায় বাস লরি চালকদের সঙ্গে টোল প্লাজার নিরাপত্তা রক্ষীদের গন্ডগোল বাঁধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। 500 আর 1000 টাকা নিয়ে এবার গন্ডগোল টোল প্লাজায়। হয়রানির শিকার গাড়ি চালকেরা। খুচরো দেওয়াকে কেন্দ্র করে 41 নম্বর জাতীয় সড়কে সোনাপেতা টোল প্লাজায় গন্ডগোলের সূত্রপাত হলো বুধবার। বাস ও লরি চালকদের সাথে টোল প্লাজা নিরাপত্তা রক্ষীদের বচসা হাতাহাতির জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়। আমার 250 টাকা টোল ট্যাক্স, টোল ট্যাক্স 250 টাকা, 500 টাকা এখানে খুঁজে হচ্ছে, ওখানে কেন হবে? আচ্ছা ঠিক আছে, তখন বলছে এই যে এই লোকটা দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান না, গায়ে হাত দাও, তোমাকে আমি দেখাচ্ছি কি হয়েছে কি ফেরত দেয়নি বলে, গাড়ি চলেনি বলে গায়ে হাত দিল। আচ্ছা কারা কারা আমার ওই যে কারা হাত দিয়েছে? এই যে এই টোল ট্যাক্সের সিকিউরিটি। গাড়ি চালকদের অভিযোগ, 500 টাকা টোল দিলেও মিলছে না খুচরো। দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েও থাকতে হচ্ছে। সরকারি বাস তবুও পাচ্ছেন না, দাঁড় করিয়ে রেখেছে। আচ্ছা যতক্ষণ পেরেছি খুচরো দিয়েছি, আবার আমার কাছে চেঞ্জ নেই তো আমি 500 দেবো কোথায়? আচ্ছা 500 নিচ্ছি, 500 নোট নিচ্ছি, চেঞ্জ নেই তো। অন্যদিকে টোল কর্মীদের বক্তব্য, খুচরোর অভাব, তাই গাড়ি চালকদের অপেক্ষা করার অনুরোধ করা হচ্ছে। আমাদের যতটা ছিল খুচরো আমরা দিয়ে সমাধান করতেছি। কাউকে বলছি 10 মিনিট আপনি দাঁড়ান, খুচরো হলে আপনাদেরকে দিচ্ছি, কোনো গাড়ির ড্রাইভার শুনছে না, গাড়ি লেন জাম করে দাঁড়িয়ে আছে। তো আমরা কি করবো? এখন কি সমস্যাটা হয়েছে? এখন সমস্যা একই 500 টাকার নোট দিয়েছে, ওনার হচ্ছে 120 টাকার টিকিট, 25 টাকার টিকিট, ওনাকে আমরা ফেরত দেবো কি করে? আপনারা কি কোনো প্রস্তাব দিয়েছিলেন তাকে? ওদেরকে গাড়ি? হ্যাঁ, ড্রাইভারকে বলি 10 মিনিট আপনি দাঁড়ান ফাঁকে, প্রত্যেকটা আপনি ভিডিও ক্যামেরা করুন, প্রত্যেকটা গাড়িকে আমরা 10 মিনিট করে সাইডে দাঁড়াতে বলছি। আচ্ছা, অন্য গাড়িরা নিয়ে যাচ্ছে, উনি বলছেন না আমি লেন থেকে সরবো না। কিন্তু পরিবহনের ক্ষেত্রে তো সরকারের তরফ থেকে ছাড় দেওয়া হয়েছে, 500 টাকা নেওয়া যাবে। আমরা তো নিচ্ছি, আচ্ছা। আমরা তো টাকা নিচ্ছি, কিন্তু খুচরো পাচ্ছি না আমরা। তাহলে প্রত্যেককে 500 1000 দিচ্ছি, তাহলে আমাদেরকে খুচরোটা জোগাড় করতে হবে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। পূর্ব মেদিনীপুরের তালপাটি কোস্টাল থানা এলাকায় নিজের স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী। মৃত্যুর আগে পুলিশের কাছে নিজের বয়ানে সব কথা জানিয়েছেন ওই মহিলা। অভিযুক্ত স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ এবার স্বামীর বিরুদ্ধে। ঘটনার কথা নিজেই জানিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী। পূর্ব মেদিনীপুরের তালপাটি কোস্টাল থানা এলাকার ঘটনা। জানা গিয়েছে, চলন্ত অবস্থায় শ্বশুরবাড়ির লোকজনই মামনি গুড়িয়া নামে ওই বধূকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার রাতেই পুলিশের কাছে নিজের বয়ানে সবকিছু জানান মামনি। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। এদিকে মৃত্যুর কথা জানতে পেরে মৃতদেহ ফেলেই হাসপাতাল থেকে চম্পট দেয় শ্বশুর বাড়ির লোকজন। অভিযুক্ত স্বামী স্বপন গুড়িয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারপরে আসি নিজের ভৌণী ভেড়ে কথা তো শুনে তোর কথা শুনে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। আসন্ন উপনির্বাচন উপলক্ষে জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কর্মী সভা, আলোচনা সভা ও পদসভার আয়োজন করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। সভায় উপস্থিত রয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, কাঁথির সাংসদ শিশির অধিকারী সহ বিশিষ্টজনেরা। আসন্ন উপনির্বাচন উপলক্ষে জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। মহিষাদল ব্লকের প্রজ্ঞানন্দ স্মৃতি ভবনে স্বেচ্ছাসেবী ও ঠিকাদার শ্রমিক সংস্থাগুলির উদ্যোগে দিব্যেন্দু অধিকারীর সমর্থনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস এবং সহসভাপতি তিলক চক্রবর্তী সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারটাই এক, এখানে কোনো পরিবারের বিভেদ কোনোদিন ছিল না।
তো দল যখন নির্বাচন করে, আর এবারে এটা উপনির্বাচন, স্বাভাবিক কারণে প্রত্যেকে অতিরিক্ত সময়টা বেশি পেয়েছেন, যে যার মতো করে প্রত্যেকটা এলাকায় তারা যাচ্ছেন। শুভেন্দুবাবু সাংসদ ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন, সবাই ঘোষণা করেছেন যে যেহেতু তার পদত্যাগের কারণে উপনির্বাচন, তিনি টার্গেট ধরেছেন 3 লক্ষ ভোটের বেশি যাতে প্রার্থী জিততে পারে। স্বাভাবিক কারণে তিনি দলের নেতা, তিনি সেই লক্ষ্যে এগোচ্ছেন আস্তে আস্তে। অন্যদিকে ল সেলের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শিশির অধিকারী সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। তৃণমূলে আসছে নতুন মুখ, হারিয়ে যাচ্ছে পুরনোরা, এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন শিশির অধিকারী। যেখানে বিদ্যুৎ দিয়ে দেয়, নন্দীগ্রামের কথা বলছেন 347 কোটি টাকা পাইপ দেয়, জুড়তে চাই সব, ওটা বানিয়ে দেবে, জুড়তে চাই ওটা জেলায়। তার বক্তব্য, সবাইকে নিয়ে একসাথে এগোচ্ছে তৃণমূল। কিভাবে যুক্ত ছিল যারা পুরনো? একবারে কোনো পর্দা নেই, পুরাতন লোক যেমনি আছেন নিশ্চয়ই থাকবেন, এবং নতুন লোক নিশ্চয়ই ওয়েলকাম করছি আমরা, এবং সবকে সমন্বয় সাধন করে আমরা এগোবো। আপনি দেখতে কোথায় পেলেন, কি পেলেন আমি জানি না। প্রতিদিন আমরা নতুন লোক এবং পুরাতন লোককে একসঙ্গে বসে সব সিদ্ধান্ত গ্রহণ করছি। অন্যদিকে বুধবার সকালে রত্নালীতে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। শুকনো পদ্মের একমাত্র প্রতিনিধি তিনি তৃণমূলে জয়েন করবেন এবং তাম্রলিপ্ত পুরসভা আজকে বিরোধী শূন্য হবে। আজকে গর্বের দিন আমাদের, এই যে আমাদের যে মানুষ আসছে উন্নয়ন দিয়ে এর প্রতিদান শোধ করতে হবে, এটাই আমি বিশ্বাস করি। শুধু তমলুক নয়, ইতিমধ্যে হলদিয়াতে সিপিএম এর 2 জন এলসিএস, শেখ শোভান ঢিঘাসিপুর এলসিএস, দেবগের এলসিএস এবং ঢিঘাসিপুরের এলসিএস নূর হোসেন সাহেব জয়েন করেছে। আইনজীবী বিমল মাঝি কাউন্সিলর তিনি জয়েন করেছেন গুয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবির ভাই, চৈতন্যপুরের উপপ্রধান অলোক প্রামাণিক। আগামী 11 তারিখে হলদিয়াতে আরো সিপিএম কে ভাঙবো, নামটা গোপন থাকলো, নামটা ওই দিনই প্রকাশ্যে আনবো। সভায় সিপিএম নেতা দেবপ্রসাদ ভট্টাচার্য সহ বেশ কিছু সিপিএম নেতাকর্মী এদিন তৃণমূলে যোগ দেন। কি বলবেন দীর্ঘদিনের যে বামপন্থী আন্দোলন? উনি বলেছেন, আমি কিছু বলবো না। উনি বললেন দিদির উন্নয়ন তিনি দেখেছেন এবং দিদি নবান্ন মহাকরণে বসে সরকার চালাচ্ছেন না, যেমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি একেবারে মানুষের কাছে পৌঁছেছেন। সেই জন্য তিনি অনুপ্রাণিত হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে পুরো তার জেলা কমিটি 45 জন জেলা কমিটির মেম্বার 35 জনকে নিয়ে ধরা যেতে পারে জেলা ফরওয়ার্ড ব্লক তৃণমূলে মিশে গেল। এবং বিশেষ করে গোপালবাবুর অনেক দিনেরই হয়তো একটা ইচ্ছা ছিল, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে বলেছিলেন, কিন্তু অশোক ঘোষ মহোদয়কে তিনি অসম্ভব শ্রদ্ধা করতেন, তার জীবিত সময়ে তিনি করতে চাননি। অশোকবাবু ও অত্যন্ত আমাদের দিদিকে ভালোবাসেন এবং দিদিও অশোকবাবুকে শ্রদ্ধা করেন। স্বাভাবিকভাবে তার অনুগামী হিসেবে তারা চাইছেন যে প্রকৃত সাধারণ মানুষের জন্য যদি কেউ করে থাকেন, জননেত্রী মমতা ব্যানার্জি করেছেন। সোমবার ময়না থানার বলাইপন্ডা এলাকায় দিব্যেন্দু অধিকারীর সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। ময়না এলাকার বাখের পুল থেকে বলাইপন্ডা চৌরাস্তা পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। এরপর বলাইপন্ডাতে পথসভারও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক সংগ্রাম কুমার দলুই, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, পরমানন্দপুরের প্রধান মৃণালকান্তি সামন্ত সহ বিশিষ্টরা। আমাদের প্রিয় নেতা পূর্ব মেদিনীপুরের মুক্তি সূর্য, বাংলার দামাল ছেড়ে শুভেন্দু অধিকারী, তিনি আমাদের সাংসদ হয়েছিলেন। তার এইচডিএর প্রকল্প নিয়ে সারা পূর্ব মেদিনীপুরের যে আলো ছড়িয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন সেই শুভেন্দু অধিকারীকে শুধু পূর্ব মেদিনীপুরে নয় সারা বাংলায় তার আলোকে ছড়িয়ে দিতে হবে। তাই তিনি শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ক্যাবিনেটের স্থান দিয়ে তাকে পশ্চিমবঙ্গের সব থেকে কঠিন দপ্তর পরিবহন দপ্তরের দায়িত্ব নিয়ে তাকে ক্যাবিনেটে স্থান দিয়েছেন। তাই সেই জায়গায় শূন্য হয়েছে, সেই শূন্য জায়গায় পূর্ণ করার জন্য তার ভাই আমাদের কাঁথি বিধানসভা কেন্দ্রের 3 বারের জেতা বিধায়ক
দিব্যেন্দু অধিকারীকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডেও একটি কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সভায় প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী, রাজ্যের পরিবহন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। এদিনও সিপিএম ছেড়ে বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন। পার্থপ্রতিম পড়ুয়া আজকের সভায় তার বিদায়ী আত্মাকে বিদ্যুৎকান্তি বেরা, সঞ্জয় বেরা ছিলেন। আমাদের কর্মীরা আসার সময় ট্রেকার দুর্ঘটনায় কয়েকজনের ক্ষতিও হয়েছে। আমরা লক্ষ্য করছি 7 জন প্রার্থী আছেন। আমি লক্ষ্য করছি ওই জাটিঙ্গা পাখি। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। হলদিয়ার একটি প্রাথমিক বিদ্যালয় চুরির পর আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল 2 অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনায় খবর দেওয়া হয় ভবানীপুর থানায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হলদিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি করে আগুন লাগানোর অভিযোগ। হলদিয়ার সোলাট মহেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ভোর 5টা নাগাদ মর্নিং ওয়াক করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে বিষয়টি। এরপর এলাকার লোক এসে 2 অভিযুক্তকে ধরে ফেলে। খবর দেওয়া হয় ভবানীপুর থানায়। জানা গিয়েছে মিড ডে মিলের আসবাবপত্র সহ প্রায় 2 লক্ষ টাকার জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেও 3 বার চুরির ঘটনা ঘটেছিল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কখন দেখলে? এটা 5টার সময়। তখন ও ভ্যান নিয়ে বাজারে মানে আলু নিয়ে বসে যাচ্ছে, আর একজন মেয়ে এই পাশ থেকে হেঁটে যাচ্ছে। ওরা যখন ঢর ঢর করতেছে তখন আমাদের পাড়ায় খবর দিত না, একজন এসে দেখে না ওই একজন সবে গুছাচ্ছে, দিয়ে ওকে ধরে বলছে আর আগুন জ্বলতেছে। বস্তার ভিতরে সব ওই জিনিসপত্রগুলো পুঁততিছে আর কি, খাওয়া থালা বাসন টাসন এগুলো পুঁততিছে সব। কজন ছিল? ও একাই ছিল। দেখুন যখন আমরা এসে ঢুকি তখন একা, আর সব চলে গেছে। ও বলছে 4 জন ছিল। আর এইখানে সবসময় আসে, ঘুরে দেখি আমরা মাঠের ভিতরে। রঞ্জন মাইতি ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। তমলুক থানার কাশীপুর গ্রামে প্রায় 1 মাস ধরে এক অজানা জন্তুর আক্রমণে অতিষ্ঠ এলাকার মানুষজন থেকে শুরু করে গৃহপালিত পশু। বন দপ্তরকে এ ব্যাপারে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। মঙ্গলবার গভীর রাতে জন্তুটিকে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসীরা। অবশেষে ফাঁদে পড়ল বাঘ। তবে বাঘ না বন বিড়াল তা এখনো পরিষ্কার হয়নি। এর আগে এখানে দেখা গেছে? হ্যাঁ, এর আগে দেখা গেছে। এরকম আরো একটা আছে, আর থেকে একটু সাইজ। এর আগে যেটা ছিল তাই মারা হয়েছে এইভাবে? না না, মারা হয়নি। সেটা কোথায়? সেটা আছে এখন ছুটছে। টোটাল 2টো ছিল। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার কাশীপুর গ্রামে প্রায় 1 মাস ধরে একটি অজানা জন্তুকে ঘিরে আতঙ্কে ছিলেন স্থানীয় বাসিন্দারা। আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা আতঙ্কে নয় কি, বাড়িতে সব সময় মানে দিয়ে রাখছি, কেবাড় দিয়ে রাখছি। আমরা ভয়ে বেরাইতে দিতে না, সব সময় দেখতে বরজ ক্ষেতকে বাড়ি ঘরকে আমরা বেরাইতে পারছি না। মানে এটার ভয়ে? হ্যাঁ, এটার ভয়ে যে পাচ্ছে না, আবার ঘুরে এসে চাপাল দিয়ে দিবে, কামড়ে দিবে। একদিনের মধ্যে 3-4 জনকে যে কামড়াইছে। জানা গিয়েছে ইতিমধ্যেই এই জন্তুর আক্রমণের জেরে প্রায় 5 জন আহত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। 15-20 দিন আগে রাত্রি, তখন প্রায় 3:30টা, আজু বলে একটা ছেলে আছে, তার মাকে কামড়া। তখন রাত্রি 3:30টা তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। আর ওই দিন তারই পরে একটা ওখানে খাসি প্রায় 5-6 কেজি ওয়েটের হবে, তাকে খায়। তারপরে বেলা ঠিক 9টা সাড়ে 9টার সময় কিয়াতলা বিশ্বাসে সামন্তর বাড়ির একটা ছেলে মেয়েকে আদর দেয়। বেলা 10টার সময় পানবরজে একজন বামপদ মণ্ডল, তার নাম, তিনি পানবরজে ঢুকেন, তার এই পিছনের এই পায়ে কামড় দেয়। তিনি হাসপাতালে থাকেন 1 মাস, 1 দিন 2 দিন থাকেন। আজকে কি হয়েছে? আজকে কি হয়েছে? আজকে এটা কালকে রাত্রি 8টার সময় পাল্লা ছিল, সেইখানে ও শব্দটা পায়। শব্দটা পাওয়ার পর সে ফোন করে লোকজনকে জড়ো করে, তখন ওইটা পানবরজে ঢুকে যায়। আর সেই পানবরজে ঢুকে গিয়ে ওকে তখন ঘেরা করে তখন রড দেওয়ার মাথায় আঘাত করে। ছাগল, হাঁস, মুরগি সহ গৃহস্থের একাধিক গৃহপালিত উধাও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন দপ্তর ও তমলুক থানাতে জানালেও কোনো সুরাহা মেলেনি। মঙ্গলবার গভীর রাতে একটি পানবরজে ঢুকে পড়ে ওই জন্তুটি। আমি কাজ করছিলাম মিনিট 5 মানে বরজি, তাতেই যখন কামড়াইলো
তখন আমি পার দিকে লক্ষ্য করি। হঠাৎ করে কামড়ে দিল? হঠাৎ করে, আমি তো তাকে দেখিনি কিছু। তারপর ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, হসপিটালে তো 1 মাস 1 দিন ছিলাম। অনেকটা কমছে, তবে পা টান খুব, আর পা এখন অনেকটা পা ফুলা আছে, আর ঘাও আছে অনেক। জানা গিয়েছে সেই সময় গ্রামবাসীরা চারদিক থেকে ঘিরে পিটিয়ে মেরে ফেলে জন্তুটিকে। বুধবার সকালে তাকে দেখতে প্রায় কয়েক হাজার মানুষ ভিড় জমান। এটা অ্যাকচুয়ালি আমরা এটা বন বিড়াল বা অনেকে নেকড়ে বলছে, তো বাঘের মতো দেখতে। তো এটা আমরা আজ থেকে প্রায় 1 মাস আগে এখানে অনেককে ঘায়েল করেছে। আমাদের গ্রামেরই কাশীপুর গ্রামের এই 2-3 জন আছে, কিয়াতলা গ্রামের 2 জন আছে, এরকম করে ঘায়েল করেছে। তো সেই উপলক্ষে আমরা অনেক চেষ্টা করেছি, বন দপ্তরেও জানিয়েছিলাম। আমরা সঙ্গে খবর পেয়ে আমি নিজেই বন দপ্তরে ফোন করি। বন দপ্তর থেকে ওনারা প্রায় 2 ঘন্টা পরে এলেন। ওরা 4-5 জন এসে দেখলেন এবং দেখে বললেন যে এটা তো ছুটছে, তো একে তো সহসা ধরে রাখা যাবে না, আপনারা আমাদের বন দপ্তরে খাঁচা পাঠাচ্ছি, আপনারা খাঁচা নিয়ে আসুন। সেই অনুযায়ী আমরা ওখানে গেলাম, কিন্তু বন দপ্তরের যে নিজস্ব কার্যকারিতা আমরা কোনো রকম পাইনি। ওনারা শুধু খাঁচাটা দিয়ে সহযোগিতা করেছেন, কিন্তু খাঁচাটা দিয়ে তো একটা খাঁচা দিয়ে আমরা এত বড় জায়গায় কোথায় ধরবো, সেই তুলনায় আমরা ধরতেও পারিনি। অবশ্য যাকে কামড়েছিল লাস্ট, সে এইমাত্র এই দিন 5-6 হলো হসপিটাল দিয়ে রিলিজ পেয়েছে, কিন্তু এখনও সম্পূর্ণভাবে সুস্থ নয়। পুলক বেরা ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। সংস্কৃতির পীঠস্থান মহিষাদল। সেই মহিষাদলে মাত্র কয়েকদিনের ব্যবধানে 2টি শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এ ধরনের ঘটনা কেনই বা ঘটছে, এর উত্তরে ঘটনার নিন্দা করলেন প্রত্যেকেই। মহিষাদল সংস্কৃতির পীঠস্থান। এই মহিষাদলকে ঘিরে কবি, সাহিত্যিক ও নানা শিল্পী নানা নিদর্শন তাদের লেখা বা গানের মধ্যে তুলে ধরেছেন। মহিষাদলে স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্ত, সুশীল ধারা, হিন্দি কবি নিরাল সহ একাধিক মহান মানুষের অবদান জড়িয়ে রয়েছে। 2টি বিখ্যাত কলেজ এবং 2টি হাই স্কুল। আমরাও তো এইরকম সিচুয়েশনে পড়তে হয়, আমাদের অনেক সমস্যা দেখা যায়। সেই জন্য আমরা প্রশাসনের কাছে বলছি যে এই ইফটিজিং এর ব্যাপারটা যাতে বন্ধ হোক, তাহলে আমরাও তো আমাদের অনেক সমস্যার সম্মুখীন হয়, অনেক মেয়ে তো এই সমস্যায় ভোগে, যাতে এটা বন্ধ হয় সেই জন্য আমরা বলছি প্লিজ এইটার জন্য একটা যেন কঠোর একটা ব্যবস্থা করা হোক। কি চাইছো? হ্যাঁ, এই ইফটিজিং এর ব্যাপারটা যাতে বন্ধ হোক, আমরা খুব শান্তিপূর্ণভাবে যেন যাতায়াত করতে পারি। এবার মেয়েরা, ছেলে মেয়ে সবাই যদি সমান হয়ে যায়, তবুও যদি এইরকম ভাবে আমাদের বিপদের মধ্যে সম্মুখীন হতে হয়, সেফ ড্রাইভ সেভ লাইফ, সেই ব্যাপারটা তো মুছে যাচ্ছে আমাদের মন থেকে। এরকম একটি জায়গায় মাত্র কয়েকদিনের ব্যবধানে 2টি শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পথ দুর্ঘটনায় মারা গেছে, এটা আমাদের কাছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এবং সেই সঙ্গে আমাদের 2টি ছাত্রী বেশ আক্রান্ত। তাদের মধ্যে একজন চিকিৎসা পিঙ্কি নায়ক, সে এখনও চিকিৎসায় রয়েছে, তমলুকে নার্সিংহোমে রয়েছে, এখনও ছাড়া পায়নি। সুনীতাবাগ ছাড়া পেয়ে বাড়ি ফিরেছে। কিন্তু এই ইফটিজিং নিয়ে যেটা বলার দরকার, প্রথমেই বলি মৃত্যু তো অত্যন্ত বেদনাদায়ক, এবং আমাদের ছাত্রী বলে আমাদের কাছে সে আরও অত্যন্ত প্রিয় ছাত্রী, এবং আমরা তার প্রয়াণে মর্মাহত, বেদনাহত। আমরা তার স্মরণ সভা করব এখনই। কেন এই ধরনের প্রবণতা বাড়ছে সে বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে। কিন্তু যে বিষয়টা নিয়ে বলি, ইফটিজিং নিয়ে আপনারা বললেন, এই এলাকায় বিভিন্ন জায়গায় ইফটিজিং হচ্ছে। আমাদের কাছে গার্ডিয়ানদের বারবার এরকম অভিযোগ আসে, কিন্তু আমরা সেই অভিযোগগুলো আমাদের স্কুল ক্যাম্পাসে ঘটে না বলে আমরা বিষয়টা এলাকার যারা প্রশাসনে আছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করি। আমরা আকর্ষণ করে দেখেছি কিছু কিছু ক্ষেত্রে হ্রাস পেয়েছে। এই যে ঘটনার নিন্দা করলেন প্রত্যেকেই। এটা তো খুবই মুশকিল ব্যাপার। এটা মহিষাদলের অন্যতম সড়ক, রস সড়ক, এবং 42-এর আন্দোলনে যে মূল আন্দোলন, এই সড়ক দিয়েই তারা থানা দখল করতে গেছিল। সেহেতু ওই হিস্টোরিক্যাল গুরুত্ব প্রচুর, আর এটা হাই রোডের সঙ্গে যুক্ত, ন্যাশনাল 6। এর ফলে হচ্ছে এই রাস্তার গুরুত্বটা কিন্তু রাজ্য সড়কের থেকে মহিষাদল শহরের ভিতর দিয়ে এই রাস্তার গুরুত্ব অনেক বেশি। তো সেখানে এবং এখানকার সিটিজেন যারা যথেষ্ট উচ্চশিক্ষিত, রাস্তার দুধারেই তাদের বাড়ি, সেই জায়গায় এই অবস্থা, এই প্রপাত জায়গার মধ্যে, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। কারণ মহিষাদলে 2 কলেজ, অন্যান্য অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান,
তো সেখানে ছাত্রছাত্রীরা আসবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সেটা যদি এইরকম প্রকাশ্য প্রপার জায়গার উপরে এই ঘটনা ঘটে থাকে, সেটা সত্যি যেমন দুর্ভাগ্যের বিষয়, আবার দুর্ভাবনারও বিষয়। পুলিশের কাছে তো একটা রিপোর্ট গেছে এই প্রসঙ্গে। এটা একটু একটু টহলদারিটা একটু বাড়ানো, কারণ এই ঘটনাও দেখা যায় যে স্কুল কলেজ ছুটির সময় অবৈধ কিছু যারা স্কুল কলেজের সঙ্গে যুক্ত নয়, তারা মোটরসাইকেল নিয়ে রাস্তায় টহল দিচ্ছে, বাজে কথা বলছে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখুন RCBS বাংলায়। প্রতিদিন নিউজ RCBS দেখুন কৃষি কথা। কৃষিকথায় আজ জৈব গ্রাম প্রকল্পের ছবি তুলে ধরেছি আমরা। কিভাবে জৈব সার প্রয়োগের মাধ্যমে গাছের গুণমান বেড়েছে, পাশাপাশি চাষের খরচও অনেকটাই কমেছে, জানা গেল সেই কাহিনী। প্রথাগত চাষাবাদের পদ্ধতি ছেড়ে এবার নতুন কিছু ভাবনা, সূচনা হলো জৈব গ্রাম প্রকল্পের। হাওড়া জেলার উদয়নারায়ণ ব্লকের শিমচক গ্রামের কৃষকেরা এতদিন প্রথাগতভাবেই চাষাবাদ করে আসছিলেন। সম্প্রতি গত জুন মাসে ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে এই গ্রামটিকে জৈব গ্রাম হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য গ্রামের কৃষকদের নিয়ে একটি আলোচনা সভা করে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া শুরু হয়। আমরা এখানে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারি প্রকল্পে জৈব গ্রাম এই প্রকল্পটা হাতে নিয়েছি এবছর খরিফ মরশুম থেকে। প্রধান উদ্দেশ্য ছিল কৃষকে এখন যে প্রধান অজৈব সার, রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করছেন এবং তাতে ফসলের এবং পুরো পরিবেশের ক্ষতি হচ্ছে, তার থেকে বেরিয়ে এসে আবার যে পদ্ধতি ছিল আগের, যে জৈব সার এবং জৈব কীটনাশক ব্যবহার করা, সেই পদ্ধতিতে চাষিকে আবার অভ্যস্ত করে তোলার জন্য এই প্রজেক্টটা নেওয়া হয়েছে। এখানে আমি আগে রাসায়নিক সার প্রচুর ব্যবহার করেছি, এখন এই যে জৈব সার, যেটা বিভিন্ন সবজির পাতা, বিভিন্ন আমাদের গরু, ছাগল, মুরগি, এই যে এর বর্জ্য পদার্থ মানে পায়খানা পেশাবটা নিয়ে আমরা একটা চেম্বারে দিয়ে বিভিন্নভাবে মল্ডিং করে এটা পচছে, এটা একটা জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করছি। আমাদের এডিও সাহেব এইটা আমাদের বলে দিয়েছেন যে জমিকে বিভিন্নভাবে রাসায়নিক সার ব্যবহার করতে করতে যে জমি বন্ধা হয়ে গেছে, তা আমরা নিজেরাই সত্যিকারে বুঝতে পেরেছি জমি বন্ধার দিকে চলে গেছে। তাই এবারে দেখা গেছে অনেক সারের মধ্যে অনেক অনুখাদ্য থাকে, তার মধ্যে জৈব সারের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো অনুখাদ্য আমরা সরাসরি পেয়ে থাকি। এই সরাসরি পেয়ে থাকার ফলে দেখা গেছে আমাদের ফসলের মানটা অনেক উন্নতি হয়ে গেছে। রাসায়নিক সারটা আমরা আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করেছি বা ছাড়ার চেষ্টা করব। এরপর কৃষকদের বাড়িতে বা মাঠের পাশে কম্পোস্ট জৈব সার প্রস্তুতির জন্য তৈরি করা হয় কম্পোস্ট পিট। কৃষি আধিকারিকদের প্রশিক্ষণের মাধ্যমে বাড়ির গরুর গোবর, ফেলে দেওয়া সবজির বর্জ্য পদার্থকে কাজে লাগিয়ে জৈব সার তৈরি করে সেই জৈব সার সরাসরি কৃষিক্ষেত্রে প্রয়োগ করে হাতে নাতে ভালো ফলন পেতে শুরু করেছেন কৃষকেরা। চাষি, আমি নিজে গরু এবং মোরগ এই ধরনের কিছু জীব পালন করে যে তার লিটারটা পাওয়া যায় সেটা আমি এটি চেম্বারে পচিয়ে কেঁচো সার হিসাবে তৈরি করে আমি মাঠে সার হিসাবে ব্যবহার করি, জৈব সার হিসাবে। আগে আমি যেভাবে চাষ করতাম শুধু রাসায়নিক সারে, বর্তমানে আমি জৈব সার ব্যবহার করে যে গাছের গ্রোথ বা ফলের উৎকর্ষ বাড়াতে পেরেছি এবং আমার প্রফিট আগের তুলনায় এখন অনেকটা বেশি। এবার যে কোনো চাষ জৈব সার দিয়ে করার ফলে রোগ পোকা অনেকটাই কম হচ্ছে
এবং এই প্রাকৃতিক দুর্যোগে আমার কোনো ফসলে ক্ষতি করতে পারছে না। কৃষি দপ্তরের এই উদ্যোগে খুশি হরিশপুর গ্রাম পঞ্চায়েতের শিমচক গ্রামের বহু কৃষক। তারা তাদের ধান ও সবজি খেতে জৈব সার প্রয়োগ করে গাছের গুণমান বাড়িয়েছেন এবং অনেকটাই কমেছে চাষের খরচও। হরিশপুর গ্রাম পঞ্চায়েতের এই শিমচক গ্রামটাকেই আমরা জৈব ভিলেজ জৈব গ্রাম প্রকল্পের আওতায় আনার চেষ্টা করেছি। তো আমরা এটা জুন মাস থেকে অর্থাৎ জুন 2016 থেকে এটা শুরু করেছি। আমরা প্রথমে কৃষকদের মধ্যে একটা আমরা সচেতনতামূলক শিবির করি। সেই সচেতনতামূলক শিবিরে অনেক উন্নত এবং এগিয়ে থাকা কৃষক বন্ধু এগিয়ে এসেছিলেন এবং তারা সংঘবদ্ধ হয়ে ঠিক করেছিলেন যে আমরা এতদিন যেভাবে চাষ করছিলাম এবং তাদের যে সমস্যা ছিল মাটিতে রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল এবং তাদের কোনো ফসলই হচ্ছিল না। বেগুন, তার ধান এবং যে তারা বাদাম বসায় চীনা বাদাম, সেটাও তাদের গাছ মরে যাচ্ছিল। তো সেই জায়গা থেকে তারা আগ্রহ নিয়ে এগিয়ে আসে যে আমরা জৈব পদ্ধতিতে চাষ করতে শুরু করব এবং রাজ্য সরকারের যে প্রজেক্ট স্টেট প্ল্যান, সেই প্রজেক্টের আন্ডারে আমরা এই জৈব গ্রাম প্রকল্প শুরু করি এবং এখানে আমাদের কৃষি দপ্তর থেকে আমরা ওনাদের বিভিন্ন দিক দিয়ে সাহায্য করেছি। যেমন প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।